আপু তুমি? যা বললাম তাই কর। আপু এখানে থাকলে তুমি শুধু কষ্ট পাবে, তার চেয়ে বরং বাড়ি চলো, এসব ভুলে যাও। বললাম তো আগে আদি ফিরবে, তারপর আমাকে জোর করলে আমি আত্মহত্যা করব। অহনার মুখে এই কথাটা শুনে সবাই কেঁপে উঠল। কখনো কখনো মনে হয় আমরা যা চাই তা বুঝি আমাদের খুব কাছে আছে, হাত বাড়ালেই ধরতে পারবো। কিন্তু এটা কেবল একটা ভ্রান্ত ধারণা মাত্র। পাওয়া কি এতই সহজ? আদিত্য এক মুহূর্ত অপেক্ষা না করে ভোর ভোর সোজা সিলেটের উদ্দেশ্যে রওনা হয়। তার ধারণা সিলেট গেলেই অলিকে পেয়ে যাবে। প্রায় সারাদিন ড্রাইভ করে গোধূলি লগ্নে আদিত্য ফুপির বাসায় পৌঁছায়। আদিত্যকে দেখে দিদুন ভূত দেখার মতো চমকে যায়। তুমি এখানে কি করছো? দিদুন, অলি কোথায়? তোমাকে কে এখানে আসতে বলেছে? দিদুন প্লিজ বলো না, অলি কোথায়? কেন এসেছো এখানে? দিদুন যে বেশ রেগে আছে তা দিদুনকে দেখেই বোঝা যাচ্ছে। আদিত্য কথা না বাড়িয়ে ছুট লাগায়। এ সময় অলি কোথায় থাকে সেটা আদিত্যর চেয়ে ভালো আর কে জানে। ছাদের এক কোণে রেলিংয়ের উপর গুটিসুটি মেরে বসে আছে অলি। খোলা চুলগুলো মাটি ছুঁয়ে দিচ্ছে। একটু এদিক ওদিক হলেই একেবারে 3 তলা থেকে নিচে পড়বে। অলিকে এরকম ভয়ঙ্কর অবস্থায় বসে থাকতে দেখে আদিত্যর বুক কেঁপে ওঠে। এক ছুটে অলির কাছে গিয়ে কোমর জড়িয়ে নিচে নামিয়ে আনে। অলি চমকে যায়। পিছন ফিরে আদিত্যর দিকে তাকাতে আদিত্যর আগে কটমট করতে করতে প্রশ্ন ছুড়ে দেয়, এখানে এইভাবে কে বসে? পড়ে গেলে কি হতো বলো তো? অলি শীতল চোখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আদিত্যর দিকে। অলি ডোন্ট কেয়ার ভাব করে আদিত্যর উত্তর দেয়, মরে যেতাম। শট আপ, এরকম কথা ভুলে পড়বে না। আদিত্যর কথা শুনে অলি হা হা করে হেসে ওঠে। আদিত্য অবাক চোখে তাকিয়ে আছে। আমি হাসার মতো কি বললাম? অলি এক পলক তাকিয়ে মুখ ঘুরিয়ে নেয়, তারপর বলতে শুরু করে, কাল রাত কেমন কাটলো মিস্টার আদিত্য চৌধুরী? মানে? মানে কাল রাতটা অহনার সাথে কেমন কাটলো? নিশ্চয়ই খুব ভালো কেটেছে। কি বলছো কি? ঠিকই তো বলেছি। সেই প্রথম থেকে অহনার সাথে আপনার একটা কিছু ছিল তা আমি জানতাম, তবে সেই সম্পর্ক এত দূর অবধি গড়াবে সেটা আন্দাজ করতে পারিনি। মাথাটা কি খারাপ হয়ে গেছে? খারাপ কেন হবে? সব তো ঠিকই আছে। কাল রাতে তুমি আর অহনা। অলি, চেঁচাচ্ছ কেন? ভুল কি বলেছি? বলে ফোনটা আদিত্যর দিকে ছুঁড়ে মারে। ফোনটা হাতে নিতেই আদিত্যর চোখ চড়ক গাছ। এটা তো রাতের ছবি, যখন অহনাকে অলি ভেবে জড়িয়ে ধরেছিল তখনকার ছবি। এই ছবি কে তুলেছে? আবার অলিকেই বা কে পাঠালো? আদিত্য অলির দিকে তাকিয়ে দেখে মেয়েটা একেবারে কেঁদে কেটে বুক ভাসিয়ে দিচ্ছে। এভাবে হাঁ করে কি দেখছো? কি? যাও না, যাও তোমার অহনার কাছে যাও। কথাগুলো বলেই অলি হাউমাউ করে কেঁদে দেয়। আদিত্য অলিকে জড়িয়ে ধরে। অলি অনেক ছাড়ানোর চেষ্টা করলেও আদিত্য শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। আদিত্যকে নিয়ে বিচার সভা বসেছে। দিদুন তো রেগেমেগে আগুন। আদিত্যর দিকে চোখ পাকিয়ে প্রশ্ন ছুড়ে দেয়, কি চাই তোমার? কেন এসেছো এখানে? আর ওই ছবিগুলোর মানে কি? ছি 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 ছি, কত বিশ্বাস করে তোমার হাতে মেয়েটাকে তুলে দিয়েছিলাম, আর তুমি কি না? দিদুন বিশ্বাস করো, তোমরা যা ভাবছো তেমন কিছুই নয়। তাই নাকি? তাহলে ছবিগুলোও মিথ্যে? না মানে? অলি আবার কেঁদে দেয়। বলি, তুই একদম কাঁদবি না। এই কেঁদে কেটেই তো সারা জীবন সবার কাছে ঠকে গেলি, আর কত কাঁদবি? আদিত্য সবাইকে বারবার বোঝানোর চেষ্টা করছে, কিন্তু কেউ কিছু বুঝতেই চাচ্ছে না। এবার অলি বলে উঠে দাঁড়ায়, আপনার সাথে একটু আলাদা কথা বলতে চাই মিস্টার আদিত্য চৌধুরী। দিদুন, তুমি কি আমাকে একটু আলাদা কথা বলার মতো অনুমতি দিবে কি? তুই যদি কথা বলতে চাস তাতে আমার আপত্তি থাকার কোনো মানেই হয় না। চলুন। অলি আদিত্যকে নিয়ে সোজা ছাদে চলে যায়। এখান থেকে বাহির বেশ কিছু এলাকা দেখা যায়। বাড়িটা চারপাশ দিয়ে চা বাগানে ঘেরা। অলি চারদিকে চোখ বুলাচ্ছে। কি সুন্দর এই প্রকৃতি! জীবন যদি এই প্রকৃতির মতোই সুন্দর হতো। আদিত্য করুণ দৃষ্টিতে অলির দিকে তাকিয়ে আছে। বুকের ভেতর এক অজানা ভয় বাসা বাঁধছে। অলি বিশ্বাস কর, তোরা যেটা ভাবছিস সেটা ভুল। তুমি অহনা আপুকে বিয়ে করে নাও। অলি প্লিজ, তুই অন্তত আমাকে ভুল বুঝিস না। অলি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। অলি, তুই আমার কথাটা শোন। আমাকে কোনো কিছু বলতে হবে না, তুমি বাড়ি যাও। অলি। অলি একটু চুপ থেকে আবার বলতে শুরু করে, আমি তোমার সাথে ফিরবো না, তুমি বাড়ি ফিরে যাও আদিদা। আমাকে ফিরিয়ে দিলি?
তোমার কাছে আমার সতীত্বের পরীক্ষা দেওয়ার ছিল, দিয়েছি। এখানেই আমাদের সম্পর্কের ইতি টানা প্রয়োজন। তুমি অহনাপুকে বিয়ে করে নাও। তুই কি সত্যি তাই চাস? হুম। বেশ, তাই হবে। আদিত্য আর একটা কথাও বলেনি। মেয়েটা যে বড্ড অভিমানী, তার উপর ছবিগুলো, এত কিছু নিতে পারছে না। একটু সময় দেওয়া প্রয়োজন, না হলে হিতে বিপরীত হতে পারে। আদিত্য বাড়ি ফিরে যাচ্ছে। বুকের ভেতর একটা চিনচিনে ব্যথা হচ্ছে। মেয়েটাকে একা ছেড়ে যেতে ইচ্ছে করছে না। খুব ভয় হয় যদি হারিয়ে ফেলি। তবে না যে উপায় নেই। এই ঘটনার শেষ আদিত্য দেখেই এক শ্রেণীর লোক চায় না আদিত্য আর অলির মিলন হোক, তাই এক এক সময় এক এক পরিকল্পনা। আচ্ছা, অলিকে আমি যখন এইভাবে অবিশ্বাস করেছিলাম, তখন অলিরও কি এরকমই কষ্ট হয়েছিল? কথাটা একা একা বলতে আদিত্য চোখে পানি চলে আসে। চোখ দুটো পানিতে ছলছল করছে। অলির এর থেকেও বেশি কষ্ট হয়েছিল, কারণ প্রত্যেকটা মেয়ের সবচেয়ে দুর্বল জায়গা হলো তার চরিত্র। আর সেই জায়গায় যখন তার সবচেয়ে প্রিয় মানুষ আঘাত করে, তার শতগুণ বেশি লাগে। অলিরও লেগেছিল। এতগুলো দিন ধরে জমানো অভিমান এত তাড়াতাড়ি ভাঙা সম্ভব নয়, কিন্তু এই প্রত্যেকটা ঘটনার শেষ দেখেই ছাড়বে। এরকম সময় আদিত্য ফোন বেজে ওঠে। ফোনটা তুলতে অপর প্রান্ত থেকে বলে ওঠে, আমি আসছি। কোথায় ও? এই নিন স্যার, এখানে সব ধ্রুব স্যারের ঠিকানা সহ সবকিছু দেওয়া আছে। ও শিট। টেনশন নিয়েন না স্যার, 7 দিন পর উনি এখানেই ফিরবেন। এটাই ওনার বর্তমান ঠিকানা। এতক্ষণ আদিত্য সেই লোকের সাথে কথা বলছিল যার উপর ধ্রুবকে খোঁজার দায়িত্ব দিয়েছিল। এতক্ষণ ভেবেছিল হয়তো ধ্রুবকে পেয়ে যাবে আর সকল ধোঁয়াশার সমাপ্তি ঘটবে, কিন্তু না, হলো না। আদিত্য হতাশ হয়ে বাড়ি ফিরে আসে। তাকে আবার অপেক্ষা করতে হবে। এই ধ্রুবকেও না যতই ধরতে যাচ্ছি, কোনো না কোনো ভাবে হাত ফসকে বেরিয়ে যাচ্ছে। বাড়ি ফিরতে ফিরতে প্রায় বেশ রাত হয়ে যায় আদিত্যর। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেখে ঘরটা অন্ধকার করা। অন্ধকারের মধ্যে একটা ছায়া মানবীকে দেখা যাচ্ছে। ছায়াটা বোধহয় একটু একটু করে এগিয়ে আসছে। ছায়াটা একদম কাছে চলে আসতেই আদিত্য লাইটটা জ্বালিয়ে দেয়। লাইটটা জ্বালাতে দেখে অহনা দাঁড়িয়ে আছে। টুকটুকে লাল রঙের সাথে সাদা পাড়ের ঢাকায় জামদানি শাড়ি পরেছে, সাথে হালকা সাজ, চোখ ভর্তি কাজল, চুলগুলো পিঠে ছড়িয়ে খোপা করা। ও হাতে আবার কাচের চুড়িও আছে। এরকম হালকা সাজে একমাত্র অলিকেই দেখেছে আদিত্য। অলির এরকম সাদামাটা সাজ খুব পছন্দ। অহনা একদম কাছাকাছি দাঁড়িয়ে আছে। অহনাকে এরকম ভাবে দেখে আদিত্য ভ্যাবাচাকা খেয়ে যায়। আদিত্য অহনার দিকে দ্বিতীয়বার না তাকিয়ে অহনাকে পার করে চলে যেতে নিলে অহনা আদিত্যর হাত ধরে নেয়। আদিত্য মুখ ঘুরিয়ে তাকাতে অহনা বলে ওঠে, বললি না তো আমাকে কেমন লাগছে? অহনার কথায় আদিত্য চোখ বড় বড় করে তাকিয়ে আছে। অহনা হেসে দেয়। আদি, দেখো না আমাকে অলির মতো লাগছে তো। না, জানতাম। যখন জানতি তখন শুধু শুধু অলি সাজের কি দরকার ছিল? কি জানি, মন চাইলো তাই। মন চাইলেই সবসময় সব কিছু করতে নেই। নিজের সীমা আর বুঝে মনকে মান নিতে হয়। আদিত্যর কথাগুলো অহনার বুকে গিয়ে বিচ্ছে, তবুও সে স্বাভাবিক ভঙ্গিতেই কথা বলছে। ভয় নেই, অলি হয়ে ওঠার স্বাদ নেই, অলির জায়গা নিতে চাই না। তবে কেন জানি আজ এভাবে শাস্তি ইচ্ছে হলো। অলি হতে চাইলে হওয়া যায় না। আদিত্যদের জীবনে অলিরা কেবল একজনই হয়। অহনা শুধু একটু ফ্যাকাশে হাসি দেয়। আদি, তুমি কি জানো আমি তোমার জন্য না খেয়ে বসে আছি? প্রয়োজন নেই, আমি খেয়ে এসেছি। অহনা এক শান্ত চাহনিতে আদিত্যর দিকে তাকিয়ে আছে, যেন কোনো মূর্তি মানবী। অহনা নিচু গলায় জবাব দেয়, আর আমি যে তোমার জন্য সেই সকাল থেকে অপেক্ষা করছি, তার কোনো দাম নেই, তাই না? কথাগুলো আদিত্যর কান অবধি পৌঁছায়নি। সে তো কথাগুলো বলে একরকম পালিয়েই ঘরে চলে যায়। অহনার কথাগুলো বেশ অন্যরকম লাগছে। আদিত্যর বেশ অস্বস্তি লাগছিল। ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দেয় আদিত্য। কি জানি মেয়েটা যদি ঘরে চলে আসে। আজকাল অহনাকে চিনতে বেশ কষ্ট হয় আদিত্যর। আগে তো কত ভালো ছিল। অলির সাথে বিয়ের প্ল্যানটাও তো অহনারই ছিল। অলির ওই রকম ঘটনায় অহনাই বুঝিয়েছিল চোখে দেখা সত্যগুলোর মধ্যে অনেক সময় অনেক কিছু লুকিয়ে থাকে। তবে আজকাল মেয়েটা কেমন যেন হয়ে গেছে। অলিকে বেশ মনে পড়ছে। ঘরটা কেমন ফাঁকা ফাঁকা। এতদিন আলাদা ঘরে থাকলেও অন্তত দেখতে পেত, কিন্তু এখন তাও পারছে না। মেয়েটা যে খায়নি সেটা আদিত্য জানে, তাই সেও খাবে না।
স্বামী স্ত্রীর মধ্যে সুখ দুঃখগুলো সমান সমানভাবে ভাগাভাগি হওয়া উচিত। এতে একে অপরের অনুভূতিগুলো মন থেকে অনুভব করা যায়। অলির কথা মনে পড়তে আদিত্যর ছবিগুলোর কথা মনে পড়ে যায়। অলির ফোনটা আদিত্যর পকেটেই ছিল। অলি যখন ফোনটা ছুঁড়ে মেরেছিল তখন আদিত্য সেটা পকেটে ঢুকিয়ে নিয়েছিল। ফোনটা বার করে নাম্বারটা নিজের ফোনে তুলে কল দিতেই কয়েকবার রিং হয়ে কেটে যায়। আশ্চর্য, এবার ফোনটা সুইচ অফ বলছে। আদিত্য বেশ বুঝতে পারছে কাজটা এ বাড়ির কেউই করেছে। তাছাড়া এত রাতে বাইরের কেউ ওই ছবি তুলবে কি করে? কাল সকালে এ নিয়ে কথা হবে। মাঝরাতে অহনা আদিত্য দরজার সামনে দাঁড়িয়ে আছে। আদিত্য ঘরে ঢোকবার পর থেকেই ঠায় দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর কি মনে করে নিজের ঘরে চলে যায়। আয়নার সামনে দাঁড়িয়ে আছে অহনা। গা থেকে এক টানে শাড়িটা খুলে ছুঁড়ে মারে মেঝেতে। তারপর চুলগুলো ঝাঁকিয়ে এলোমেলো করে দেয়। আয়নায় নিজের অর্ধনগ্ন প্রতিবিম্বকে বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে অহনা। কই রূপে যুবনী, সে তো অলির থেকে কোনো দিক দিয়ে কম নয়। ওই তো মেদহীন ফর্সা পেট, দুধে আলতা গায়ের রং, একেবারেই ধবধবে ফর্সা। সবই তো যে কোনো ছেলেকে কাছে টানার জন্য যথেষ্ট। অলির তো এমন রূপ নেই। অলির গায়ের রংটাও তো এত ফর্সা না, একটু চাপা। পেটে তো তেমন বিদ্যাও নেই। তাহলে কি দেখে মজেছে আদিত্য যে ওই মেয়ে ছাড়া কাউকে চোখে পড়ে না? সেই ছোটবেলায় যেদিন থেকে অলিকে পেয়েছে আর কাউকে চোখেই পড়ে না তার। আর ভালো মানুষের নাটক করতে ইচ্ছে করে না। ইস, সেদিন রাতে যদি অলি সাজতাম, যদি কোনো ভুল হয়ে যেত, তাহলে আজ আদিত্য আমার সাথে থাকতো। কথাগুলো বলতে বলতে দেয়ালের সজোরে বাড়ি মারে অহনা। হাতের চুড়িগুলো ভেঙে কয়েকটা হাতের মধ্যে ঢুকে গেছে। এত ভালোবেসেও তো তোমাকে পেলাম না, কেন বলতে পারো? এদিকে আদিত্যকে ফিরিয়ে দিয়ে অলির নাজেহাল অবস্থা। কেঁদে কেটে একাকার। একদিকে ভালোবাসা, একদিকে অপমান, একদিকে আত্মসম্মান তো অন্যদিকে অভিমান। আর সব কিছুর ঊর্ধ্বে আদিত্য। আদিত্য অলির কাছে বরাবরই আকাশের চাঁদের মতো, ধরতে গেলেই ভয় করে। কারণ অলিরা উচ্চতাকে জয় করতে ভয় পায়। কারণ চাঁদের কাছে তো তার সমকক্ষ কাউকে মানায়, ঠিক যেমনটা অহনা। আদিদা, তুমি যদি অহনাবুকে ভালোবেসে থাকো, আমি তোমায় কোনো দিনও বাধা দিব না। তোমার থেকে পাওয়া এইটুকু ভালোবাসায় আমার সারা জীবন কাটানোর জন্য যথেষ্ট। ত্রিকোণ প্রেম বড়ই বেদনাদায়ক, যেমন বেদনাদায়ক ভালোবাসা। পাহাড়ের চূড়ায় নীল রঙের শাড়ি পরে খোলা চুলে দাঁড়িয়েছে একটি মেয়ে। হাত ভর্তি কাচের নীল চুড়ি আর রজনীগন্ধা ফুল। আদিত্য কাছে এগিয়ে যেতে মেয়েটি পিছন ফিরে তাকিয়ে ফিক করে হেসে দেয়। মেয়েটি অলি। হ্যাঁ, এই তো অলি। অলি, সেই কখন থেকে তোকে খুঁজছি। আদিদা, এই দেখো নীল রঙের কত বড় পাথর। ধুর বোকা, ওটা পাথর না, ওটা আকাশ। আদিদা, তোমার কাছে এটা আকাশ হলো, আমার কাছে এটা পাথর। নীল রঙের জ্বলন্ত পাথর, শত মণিমুক্তার থেকেও দামি। তাই নাকি? আমাকে এক টুকরো আকাশ এনে দেবে? না না, এক টুকরো নয়, আমার তো পুরো আকাশটাই চাই। আকাশ কি করে আনবো? পাগল হলি নাকি? না, শুধু আকাশ নয়, আমাকে চাঁদে নিয়ে যাবে? আমার না খুব শখ মেঘের ভেলায় চড়ে ভাসতে ভাসতে ওই আকাশে যাব, তারপর তারা হয়ে আকাশে ভাসবো, ঠিক ওই চারটার পাশাপাশি। অলির কথা শুনে আদিত্য ফিক করে হেসে দেয়। কি অদ্ভুত শখ তোর। আমি তো আকাশে যাবই। এবার আদিত্য হা হা করে হেসে দেয়। অলি বেশ রেগে গেছে। আদিত্য অলির রাগ ভাঙানোর জন্য যতই ধরতে চাইছে, অলিটা ততই পিছাচ্ছে। এক সময় একদম কর্নারে চলে আসে অলি। তারপর দুম করে পাটা পিছলে যায়। ওই তো একটা হাত অলিকে টেনে নিচে নিয়ে যাচ্ছে। আদিদা! অলির চিৎকার। ঘুম থেকে লাফিয়ে উঠে আদিত্য, কি ভয়ঙ্কর স্বপ্ন ছিল এটা। অলি নিচে পড়ে যাচ্ছিল, ঘামে গা ভিজে ধুয়ে যাচ্ছে। বাইরে ফজরের আজান দিচ্ছে, বোধহয় ভোর হয়ে এসছে, নামাজটা পড়তে হবে। মেঝেতে পা দিতেই পায়ে কিছু একটা বিঁধে যায়। নিচে তাকাতে দেখে কতগুলো কাঁচের টুকরো আর কিছু শুকনো রজনীগন্ধা ফুল মেঝেতে ছড়িয়ে আছে। টি টেবিলের ওপর রাখা ফুলদানিটা বাতাসে পড়ে ভেঙে গেছে। এতগুলো ফুলের ভার হয়তো নিতে পারেনি। ফুলগুলো দুদিন আগে অলিই রেখে গিয়েছিল। আদিত্য অজু করতে চলে যায়। অশান্ত মনকে শান্ত করতে নামাজের জুড়ি নেই।
নামাজের বিছানায় মোনাজাতে বসে আছে অলি। সারা রাত এখানেই এই একই ভঙ্গিতে বসেছিল। আদিদাকে ছাড়তে ইচ্ছে হচ্ছে না, আবার ধরে রাখতেও ভয় করে। ছবিগুলো যে কেউ ইচ্ছে করে তুলেছে কথাটা অলির চেয়ে ভালো বোধহয় আর কেউ জানে না। কিন্তু ওই যে বাংলা সিনেমার বিখ্যাত একটা বাক্য আছে, বাউল হয়ে চাঁদ ধরার স্বপ্ন দেখতে নেই, চাঁদকে কেবল আকাশেই মানায়। তোমার কথা ভাবতে চাই না, তবুও কেন বারবার তুমি চলে আসো? আমি তো তোমাকে পেতে চাই না, কিন্তু তবুও কেন তোমার থেকে বিচ্ছেদের কষ্ট সইতে পারি না? এটা কি অভিমান নাকি অন্য কিছু? আদিত্য নামাজ শেষে ছাদে চলে যায় ফুলগুলোতে পানি দিতে। অলিই তো গাছগুলোর যত্ন নিত, অলিহীন গাছগুলো যেন তাদের রূপ হারাচ্ছে। গাছগুলোতে এক মনে পানি দিচ্ছে আদিত্য। পিছন থেকে কারো ডাকে হুঁশ ফিরে আদিত্যর। আদি, পিছন ফিরে তাকাতে দেখে অহনা দাঁড়িয়ে আছে। একবার তাকিয়ে মুখ ফিরিয়ে নেয়। কিছু বলবি? কাল রাতের জন্য সরি আদি। হুম। বিশ্বাস করো আমার মাথায় ঠিক ছিল না, কি বলতে কি বলে ফেলেছি, প্লিজ মাফ করে দাও। তোমাকে একটা কথা বলি অহনা, তুমি নিজেও খুব ভালো করে জানো যে আমি অলিকে কতটা ভালোবাসি। অলির জায়গাটা কাউকে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। অহনা হাউমাউ করে কাঁদতে শুরু করে। বিশ্বাস করো আদি, আমার কাল মাথায় ঠিক ছিল না। বেশ বেশ, এভাবে কেতো না প্লিজ। আমি তোমার আগে যেমন বন্ধু হয়েছিলাম তেমন বন্ধু হয়েই থাকতে চাই সারা জীবন। তুমি আমার বন্ধু ছিলে, বন্ধু আছো, আর ভবিষ্যতেও থাকবে। তোমার বন্ধুত্বই আমার জন্য যথেষ্ট। আমি আমার সাধ্য মতো চেষ্টা করব তোমার অলিকে তোমার কাছে ফিরিয়ে দিতে। অলিকে নিয়ে দুজনের মধ্যে টুকটাক কথা চলে। আদিত্যর কাজ শেষ, এবার চলে যেতে নিলে অহনা পেছন থেকে ডেকে দেয়। আদি, হুম। একটা কথা বলার ছিল, কিভাবে বলবো বুঝতে পারছি না। কি কথা? আসলে আসলে কি হলো বলো? আসলে গতদিন রাতেই যখন তোমার ঘরে গিয়েছিলাম, তুমি যখন আমাকে অলি ভেবে জড়িয়ে ধরেছিলে, তখন 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 অপু মানে অর্পা আপু নিজের মোবাইলে কয়েকটা ছবি তুলেছিল। আসলে তোমার সামনে জানালার গ্লাসে আমি দেখেছি অর্পা আপুকে ছবি তুলতে। হুম। ছবিগুলো কেন তুলেছে বা কি উদ্দেশ্য তুলেছে জানি না, তবে আমার মনে হলো এটা তোমাকে জানানো উচিত, তাই জানিয়েছি। কথাগুলো বলেই অহনা চোরের মতো পালিয়ে যায়। আদিত্য চুপচাপ দাঁড়িয়ে আছে, যা ভেবেছিল তাই হয়েছে। এই বাড়ির কেউ এই ছবিগুলো পাঠিয়েছে অলিকে। রাগে গা জ্বলছে। আদিত্য রাগে গজগজ করতে করতে নিচে নেমে যায়। তারপর অর্পার নাম ধরে চিল্লাতে থাকে। আদিত্য চেঁচামেচিতে বাড়ির সবার ঘুম ভেঙে গেছে। অর্পা তো ভয়ে কাচুমাচু করে দাঁড়িয়ে আছে। কি হয়েছে ভাইয়া? আদিত্য কোনো কথা ছাড়াই ঠাটিয়ে গালে একটা চড় বসিয়ে দেয়। অর্পার গালে 5 আঙুলের দাগ বসে গেছে। ছলছল চোখে আদিত্যর দিকে তাকিয়ে আছে। ভাইয়া তুই আমাকে মারলি? পেছন থেকে আদিত্যর ক্ষেপে গেছে। আদি বেটা, যে মেয়ের গায়ে আমি তোমার পাপা কখনো হাত তোলেনি, তুমি তাকে মারলে? হুম, মারলাম। ও যা করেছে তার তুলনায় এটা কিছুই না, শুধু একটা চড় মেরেছি। ভবিষ্যতে আমার আর অলির মাঝখানে আসলে আমি কি করব তা আমি নিজেও জানি না। আদিত্যর মা তো হতবাক। কি বলছে কি এইসব? এ একটা সামান্য মেয়ের জন্য ছেলেটার মাথা একেবারে খারাপ হয়ে গেছে। নিজের বোনের গায়ে হাত তুলতেও দ্বিধা করছে না। অর্পা কাঁদতে উপরে চলে যায়। আদিত্যর মা ও মেয়েকে সান্ত্বনা দিতে চলে যায়। আদিত্য তো আগেই বেরিয়ে গেছে। বাড়ির বাইরের রাস্তায় দাঁড়িয়ে আছে আদিত্য। উদ্দেশ্য, অলি যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ এভাবেই দাঁড়িয়ে থাকবে। অলি বারান্দায় এক পলক আদিত্যকে দেখে ঘরে চলে আসে। তারপর ঘরে আলোটা নিভিয়ে দেয়। অমনি আদিত্যও চলে যায়। প্রায় 7 দিন যাবৎ এভাবেই চলে আসছে। অলি এখন ঢাকায়। আদিত্যর ফুপি পরিবার সহ ঢাকায় এসেছে। উদ্দেশ্য, তাদের একমাত্র মেয়ে মোহনার বিয়ে। বিয়েটা মোহনা ভালোবাসার মানুষের সাথেই হবে। অলিকে অন্ধকারে বসে থাকতে দেখে মোহনা এগিয়ে আসে। কিরে, ঘুমিয়ে গেলি? কই না তো। শরীর কি বেশি খারাপ লাগছে? কয়েকদিন ধরে তো ঠিক করে খাওয়া দাওয়া করছিস না। না না, এমনি। তুমি চিন্তা করো না জিমিপি। চিন্তা আমি না, তোর উনি করছে। আচ্ছা, আমাকে একটা কথা বলতো, তোদের এই মান অভিমানের পালা কতদিন চলবে? আমার কিন্তু আর ভালো লাগছে না। আসলে কি হয়েছে তোদের? সম্পর্কে একটু ভুল বোঝাবুঝি হয়, তাই বলে সে নিয়ে পড়ে থাকতে নেই। অলি, অনেক ভাগ্য করে এমন বিশুদ্ধ ভালোবাসা পাওয়া যায়,
যা তুই পেয়েছিস। ভালোবাসা এক টুকরো স্বর্গ, সেটা কি হেলায় হারাস না। অভিমান কষ্ট ছাড়া আর কিছুই দেয় না, কিন্তু একটুখানি ভালোবাসা বুক ভরা ভালোবাসা দেয়। কথাগুলো বলতেই মোহনার ফোন বেজে ওঠে। মাহিম ফোন করেছে। ফোনটা কানে ধরতেই অপর প্রান্ত থেকে বলে ওঠে, কতদিন দেখিনি তোমায়। এটা কেমন কথা? ফোনে কেউ কথা বলা এভাবেই শুরু করে? আমি করি। ঢং। যদি কাল যাবে আমার সাথে, আমাদের সেই হৃদয় নদীর বাঁকে। তুমি কি গ্রামে যাচ্ছ? হুম। কেন? বৌদিকে তো কথা দিয়ে এসেছিলি আমাদের বিয়েতে নিজে গিয়ে নিয়ে আসবি, এখন ভুলে গেলে? বিয়ের আগে মা দিদুন কেউ যেতে দেবে না, তাহলে সাবধানে যেও। হুম। শোনো মহিন, আমি না গত রাতে খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি। প্লিজ সাবধানে গাড়ি চালিয়ে যেও। গাড়িতে তো যাব না, বাসে যাব, সেই প্রথম দিনের মতো। আমার হিমু নাম্বার 2, এখন ফোনটা রাখো। রাখছি। ভালোবাসি। আমিও। আল্লাহ হাফেজ। ফোনটা রেখে অলির দিকে তাকাতে দেখে অলি হাঁ করে তাকিয়ে কথা শুনছিল। আচ্ছা সিমেপি, তোমাদের সম্পর্কটা কতদিনে? 6 মাস। 6 মাসে এত দূর? ভালোবাসার জন্য একটা মুহূর্তই যথেষ্ট। তবে কি জানিস, ভালোবাসাগুলোকে কখনো কষ্ট দিতে নেই, বুক দিয়ে আগলে রাখতে হয়। কথাগুলো বলেই মোহনা চলে যায়। অলি এখনো বিছানায় বসে আছে। সত্যি তো, সে আদিত্যকে শুধু কষ্ট দিচ্ছে। যা ঘটেছে তা কেবল পরিস্থিতির কারণে, এতে না আদিত্যর দোষ আছে না তার। অলির সারা রাত কেটে যায় হাজার বোঝাপড়ার মধ্য দিয়ে। সকাল সকাল আদিত্যর চেঁচামেচিতে ঘুম ভাঙে অলির। অলি, হয়তো এক্ষুনি আমার সঙ্গে বাড়ি যাবি, আর না হয় সারা জীবনের মতো আমাকে হারাবি। সিদ্ধান্ত তোর হাতে। আদিত্যর মুখে এমন কথা শুনে অলির বুকটা ধক করে উঠল। এসব কি বলছো কি? যা বলছি ঠিকই বলছি, আমার এইসব আর ভালো লাগছে না। চুপ, একদম চুপ। এই কয়দিনে তো অনেক নাটক দেখেছি। রোজ একবার তোকে নিতে আসবো আর তুই মুখ ফিরে নিবি। সব কিছুর একটা সীমা থাকে। আমি কি বলেছি তুমি আসো আমাকে নিয়ে যাও? তোমাকে তো বলেছি অহনাপুকে বিয়ে করে নাও। চুপ, একদম চুপ। এক চড়ে না তোমার মুখের বলে বার করব। তুমি তো সেই প্রথম থেকে আমার সাথে অমন করো। কেমন করি? ওই যে আমাকে বকো। কেন এত পোড়াস আমাকে? আমি তো আগুন, আগুনের কাছে এলে পুড়তে তো হবেই। এই আগুনে আমি হাজারবার পড়তেও রাজি আছি। তাহলে তো পুড়তেই হবে। কথাগুলো বলতে বলতে আদিত্য অলির ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। বেচারি হুটহাট এমন ব্যবহারে ভেবাচাকা খেয়ে যায়। অলি, তোর ঠোঁট কি হয়েছে? মিষ্টি। মেয়েটা একেবারে লজ্জায় লাল হয়ে গেছে। বাড়ি চল। যাবি না তো? না। বেশ। বলেই আদিত্য অলিকে কোলে তুলে নেয়। শোন শোন, হুম। আমি যাব, তবে একটা শর্ত আছে। কি? আজকে দিনের জন্য তুমি হিমু আর আমি রূপা। রাজি? বেশ, রাজি। তাহলে আমাকে নীল শাড়ি আর চুড়ি কিনে দাও। বাপ্পা, রানী সাবা, আপনার এত বড় আবদার রাখতে গেলে তো আমি হিমশিম খেয়ে যাব। অলিও আদিত্যর বুকে কিল ঘুষি মারছে। বাইরে দাঁড়িয়ে দুজনের কাণ্ড দেখে হেসে দেয় মোহনা। দুদিন পর তারও এরকম একটা বর হবে। সেও হয়তো তাকে এমন করেই ভালোবাসবে, আগলে রাখবে, কথায় কথায় দুষ্টামি করবে। আদিদা, আমার খুব ভয় করছে। ছোট মা মানবে তো আমাদের? না মানলে না মানবে, এমনি তো এখানে থাকার কোনো ইচ্ছে আমার নেই। না। কি না? আর কতক্ষণ এভাবে বাড়ির সামনে দাঁড়িয়ে থেকে বলতো? যাব না। তুমি আমাকে আবার ফুপির বাসে দিয়ে আসো। 3 বার কৌল বলে বিয়ে করেছি, এইভাবে আলাদা আলাদা থাকবো বলে? এমনিতেও বিয়ে করে চিরকুমার থাকার আমার কোনো ইচ্ছে নেই। অলি চোখ বড় বড় করে আদিত্যের দিকে তাকিয়ে আছে। কি বলতে কি চাইছে? ঠং। এদিকে মিসেস চৌধুরী রাগে গজগজ করছে। ছেলেটা এলো অমনি অলিটাও নাচতে নাচতে চলে গেল। আগে তো দিদুন দিদুন করে মাথা খারাপ করতো, আর এখন? সদর দরজার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে অলি আর আদিত্য। সেদিন ছেলের বলা কথাগুলো গুরুত্ব দেননি। তার কারণ ভেবেছিলেন মেয়েটা চলে গেছে, ফেরার কোনো সম্ভাবনা নেই। কিন্তু কদিন যেতে না যেতে ঝামেলা নাচতে নাচতে আবার ফিরে এসেছে। মম,
আমরা আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো? কেন, দাঁড়াতে খুব কষ্ট হচ্ছে? তার চেয়ে বেশি কষ্ট আমার হচ্ছে তোমার পাশে এই মেয়েটাকে মানতে। মম, মম প্লিজ। চুপ করো তুমি। তোমাকে এত কাল এত কিছু দিয়ে বড় করেছি, এই দিন দেখবো বলে শেষমেশ একটা কাজের মেয়েকে বিয়ে করলে। শুধু বিয়ে করে বিষয়টা চেপে গেলে, তারপর আবার তাকে নিয়ে সোজা বাড়ি চলে এলে। অলিকে আমি ভালোবাসি। তো ভালোবাসো বলেই এমন একটা মেয়েকে বিয়ে করবে যে অলরেডি অন্য ছেলের সাথে রাত কাটিয়ে এসেছে? এই মেয়েটাকে মানতে আপত্তি ছিল না, কিন্তু আমার ছেলের পাশে এমন চরিত্রহীন মেয়ে আমি ভাবতেও পারি না। এই সব কিছু মিথ্যে। তাই নাকি? 1 গ্রাম লোকের সামনে ঘটে যাওয়া সব ঘটনা মিথ্যা? হ্যাঁ মিথ্যে, সব মিথ্যে। যদি তুমি না চাও অলি এই বাড়িতে থাকবে না, তবে অলির সাথে সাথে আমিও এই বাড়ি থেকে চলে যাব। আদিত্যর কথায় উনি বেশ দমে গেলেন। এই একটা মেয়ে ছেলেবেলা থেকে জ্বালিয়েই যাচ্ছে। এতদিন এই মেয়ের জন্য শাশুড়ির ঝাঁঝালো কথা শুনতে হয়েছে, এখন ছেলের। এই মেয়েটা কি একটু শান্তি দেবে না? কথাগুলো বলে আদিত্য অলির হাত শক্ত করে চেপে ধরে। এখন যত কিছুই হোক সে অলির হাত ছাড়বে না। আদি বেটা, তুমি কি ভেবে দেখেছো তোমাকে ছাড়া তোমার মমের কি হবে? মম, আমি কোনোদিনও তোমায় কষ্ট দিতে চাইনি, তবে অলিকেও আমি হারাতে চাই না। বেশ, তুমি যা ভালো মনে করো তাই করো, আমি কে কিছু বলার? কথাগুলো বলেই উনি চলে যান। অলিও চুপচাপ দাঁড়িয়ে আছে। আদিত্যর মা যে এই সম্পর্ক কোনো কালেই মানবে না এটা তো জানা কথা সেই ছোটবেলা থেকেই। অলি যেন ওনার চক্ষুশূল। কি মনে করে উনি আবার ফিরে এলেন। তারপর, আদি বেটা, তোমরা ক্লান্ত, ঘরে যাও, এ নিয়ে পরে কথা হবে। অলির মুখে খুশির ছটা। তবে কি তার সংসারের শুরু ঘটতে চলেছে? হয়তো এটাই হয়তো আদিদার সাথে পথ চলার শুরু। শোনো অলি, এটা কোনো বাংলা সিনেমা না। আমিও বাংলা সিনেমার মতো দরজার শাশুড়ি না যে তোকে ঘরে তুলে অমানবিক অত্যাচার করব। ছোট মা, তোমার পায়ে ধরছি, তুমি আমাদের ক্ষমা করে দাও। তোরা কেউ কোনো অন্যায় করিসনি, ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। আমার ছেলের তোর প্রতি একটা বিশেষ টান ছিল, সে প্রথম থেকেই। আমি তাকে আটকানোর অনেক বৃথা চেষ্টা করেছি, তবে সফল হয়নি। অলি ছলছল চোখে মাথা নিচু করে রাহেলা বেগমের বলা কথাগুলো শুনছিলেন। দুপুরে সবার অলক্ষ্যে তিনি অলিকে ঘরে ডেকে পাঠান। সে যাই হোক, কি জানিস, আমি তোকে একদম পছন্দ করি না। আমার বড্ড স্বাদ ছিল অহনাটাকে এবাড়ির বউ করে আনবো, কিন্তু তোকে পছন্দ না করার কারণটা আমার একদম ব্যক্তিগত। আমি সে নিয়ে তোকে কিছু বলবো না। বিয়েটা যখন হয়েই গেছে, আমার ছেলেও যখন তোকে সব জেনে মানিয়ে নিয়েছে, তখন আমি বলার অধিকার রাখি না। ছোট মা, কতবার বলেছি আমাকে এই নামে ডাকবি না? আমি তোকে একদম পছন্দ করি না, আর ছেলের বউ হয়ে সবসময় তুই আমার চোখের সামনে ঘুরবি তা আমি মানতে পারবো না। আমি যত তাড়াতাড়ি সম্ভব আমার ভাইয়ের কাছে চলে যাব। তুই এখন যা। না মানে? যেতে বললাম তো। অলি মাথা নিচু করে যেতে নিলে, শোন অলি, আমার আদিকে কখনো ঠকাস না। ছেলেটা তোকে বড্ড ভালোবাসে। হাজার হোক, তুই তো তোর মায়েরই মেয়ে। রাহেলা বেগমের বলা কথাগুলো অলির বুকে গিয়ে লাগে। এত বছর পর আবার কেউ তার মাকে নিয়ে কথা বলছে। অলি মনটা ভীষণ খারাপ। এই বিকেলবেলায় আকাশটাও মেঘে ঢেকে আছে। দেখে মনে হচ্ছে যেন সন্ধ্যা নেমে এসেছে। পেছন থেকে কেউ অলির কোমর জড়িয়ে ধরল। অলি একটুও নড়ল না, আগের ভঙ্গিতেই দাঁড়িয়ে আছে। এভাবে ধরার অধিকার কেবল একজনেরই আছে। কি মন খারাপ? হুম। তাহলে শরীর? না। তাও না? তাহলে? আদিদা, আমাকে একটু উঁচু করে ধরবে? আমি ওই আকাশটা ছুতে চাই, ধরো না প্লিজ। মাত্রে কি গেছে? আকাশ আবার ধরা যায়? যাই তো, ওই যে দেখো তুলার মতো মেঘ ভাসছে, ওগুলো আমার চাই, এনে দিবে? আদিত্য কোনো উত্তর দিল না। মন খারাপ থাকলেই এই মেয়ে ভুলভাল বকে, কখনো কখনো পাগলের মতো প্রলাপও বকেই যায়। আদিদা, হুম। সিমি মুহিন ভাইয়াকে খুব ভালোবাসে, তাই না? হুম। ও। এত ভনিতা না করে কি বলবি সরাসরি বল, আমি শুনছি। অলি একবার আদিত্যর দিকে তাকালো। লোকটার সাথে কি এক অদ্ভুত বন্ধন রয়েছে, না চাইতেও সব বুঝে যায়। কখনো কখনো ভয় করে যদি নিজের মধ্যে লুকিয়ে থাকা গোপন কথাগুলো জেনে যায় তখন। আদিদা, তুমি কি জানো অহনা আপু তোমায় কতটা ভালোবাসে? কথাটা বেশ স্বাভাবিকভাবেই বলল অলি। তবে প্রশ্নটা যে আদিত্যকে বেশ অপ্রস্তুত করেছে তা আদিত্যর মুখ দেখেই বোঝা যাচ্ছে। নিজেকে সামলে নিয়ে, হঠাৎ এই প্রশ্ন? জানো কি না বলো। জানি। তবে মানি না, কারণ এই পৃথিবীতে আদিত্য শুধু একজনকেই ভালোবাসে,
আর সে হলো অলি, শুধুই অলি, শুধু তুমি। কিন্তু আর তো কোনো কিন্তু থাকার কথা না। আদিদা, তোমাকে কে বেশি ভালোবাসে, আমি না অহনা আপু? এটা আবার কেমন প্রশ্ন? বলো না। জানি না, তবে এইটুকু জানি আদিত্য শুধু অলিকে ভালোবাসে, শুধু অলিকে। ও, হুম। আমি আসার পর থেকে অহনা আপুকে একবারও ঘরের বাইরে বেরোতে দেখিনি। হুট করে কি মনে করে অলি ছুট লাগালো। ছাড়ো, আমি আসছি। কোথায় যাস? কে শুনে কার কথা? অলি একরকম ছুটে নিচে নেমে আসে। আদিত্যর মায়ের বলা কথাটা অলি বড্ড লেগেছে। আদিত্যর কাছেও অহনার বিষয়টা বেশ অস্বস্তিকর লাগছে। মেয়েটা কেমন পাগলাটে টাইপের, কখন কি করে বসে কে জানে, কখন কি করে বসে কে জানে। অলিটাও না কেমন যেন নিজেরটা ছাড়া সবারটা বোঝে, কিন্তু আদিত্য শুধু অলির। এই বিষয়গুলো ছাড়াও আদিত্যর মাথায় আরেকটা বিষয় বেশ ঘুরপাক খাচ্ছে, তা হলো অহনার করা অতীতের পাগলামিগুলো। অহনা যে আদিত্যকে ভালোবাসতো তা তার ব্যবহার হাবভাব দেখেই বোঝা যেত। অহনার মাঝে কোথাও না কোথাও আদিত্যকে পাওয়ার এক তীব্র আকাঙ্ক্ষা আছে, সেটা আদিত্য নিজেও জানে। তবে অহনা মেয়েটা ভালো, কখনো ভালোবাসার দাবি নিয়ে সামনে দাঁড়ায়নি, শুধু নীরবে ভালোবেসে গেছে। বোঝালে হয়তো বুঝবে। নিচ থেকে অলির চিৎকারে আদিত্যর ধ্যান ভাঙে। আদিদা। আদিত্য একরকম ছুট লাগায়, কি জানি কি দুঃসংবাদ তাকে হাতছানি দিয়ে ডাকছে। সবাই অহনার ঘরের সামনে দাঁড়িয়েছে। সেই তখন থেকে দরজা ধাক্কানো হচ্ছে, অথচ খোলার নামই নেই। রাহেলা বেগম রীতিমতো ভয় পেয়ে গেছে। না জানি মেয়েটা কি করে বসেছে কে জানে। অলিরও চোখ মুখ শুকিয়ে গেছে। সব কিছু কি আমার জন্য হচ্ছে? অলির চিৎকার শুনে আদিত্য নিচে নেমে দেখে সবাই অহনার ঘরের সামনে দাঁড়িয়ে আছে। কি হয়েছে? রাহেলা বেগম ছেলের দিকে একবার তাকিয়ে মুখ ঘুরিয়ে নিলেন। অলি হন্তদন্ত হয়ে সামনে এসে জানান দিল, আদিদা দেখো না, অহনা আপুকে সেই কখন থেকে ডাকছি, কিছুতে দরজা খুলছে না। আদিত্য ঘাবড়ে গেল। একটু আগেই তো অহনার পাগলামো নিয়ে ভাবছিল, তবে কি ভাবনাগুলো সত্যি হয়ে গেল? এবার আদিত্য ডাকাডাকি শুরু করলো। দুবার ডাকলো কিন্তু কোনো সাড়া নেই। তিনবার ডাকা মাত্র অহনা দরজা খুলে দিল। সবাই অহনাকে দেখে ভূত দেখার মতো চমকে গেছে। লাল টুকটুকে একটা শাড়ি পরেছে, দেখে মনে হচ্ছে নতুন বউ। অহনা আপু, দরজা খুলছিলে না কেন? তোমাকে সেই কখন থেকে ডাকছিলাম। তুমি কে যে তোমার ডাকে দরজা খুলবো? ইয়ে মানে? অহনা, কি শুরু করলি তুই? কখন থেকে ডাকছিলাম শুনতে পাস না? কানে কি তুলে বুঝেছিলি? কত চিন্তায় পড়ে গেছিলাম। তুমি ভয় পেয়েছিলে তাই না? তার মানে তুমিও আমাকে নিয়ে ভাবো। অহনার কথায় আদিত্য বেশ দমে গেল। কি বুঝাতে চাইছে ও? অলির মুখটাও ফ্যাকাশে হয়ে গেছে। আদিদা আমাকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবে, কিন্তু তখন যে বললো শুধু আমি। রাহেলা বেগম এহেন ঘটনায় বেশ লজ্জা পেয়ে গেছেন। ছেলেটা দিন দিন কেমন ধোঁয়াশায় তলিয়ে যাচ্ছে, তা কি সে জানে না? বিকেলের ঘটনার পর অহনার সাথে অলির আর তেমন দেখা হয়নি। মেয়েটা কেমন যেন ঘরবন্দি করে রেখেছে নিজেকে। আদিত্যটাও কোথায় চলে গেল বলেও গেল না। একা একা কেমন যেন লাগছে। আচ্ছা, এই ঘরটা কি আমার? এটা আমার ঘর। এই ঘরের বিছানা, এই সব কিছু আমার। এই বরটাও তো আমার। কথাগুলো ভাবতেই অলির মুখ ঝলমল করছে। এত সুখ সইবে তো? বন্ধুদের সাথে আড্ডায় আড্ডায় বেশ দেরি হয়ে গেছে। কতগুলো দিন পর এরকম শান্তি অনুভব করছে আদিত্য। কোনো দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই জীবনে। আছে শুধু স্বপ্ন, আর বাকি জীবন একসাথে পথ চলার আকাঙ্ক্ষা। হারানো জিনিস ফিরে পেলে হয়তো এরকম ভালো লাগাই জন্মায়। বেশ ফুরফুরে মেজাজে ঘরে ঢুকতেই আদিত্যর চোখ চড়ক গাছ। সম্পূর্ণ ঘরটা ছোট ছোট মোম দিয়ে সাজানো, আর মাঝখানে বসে আছে অলি, বউ সেজে, পরনে 7 রঙের বেনারসি। ও বসে আছে বললে ভুল হবে, বসে বসে ঘুমাচ্ছে। এই মেয়েটাও মা পারে। বাবা যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায় ঘুমিয়ে যেতে পারে। আদিত্য হেসে দেয়, বোধহয় অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছিল, তাই ঘুমিয়ে গেছে। আদিত্য ধর পায়ে অলির দিকে এগিয়ে গিয়ে কোলে তুলে নেয়, তারপর সোজা ছাদে। আদিদা। কি হলো? আদিদা বাঁচাও। কি? দেখো না, একটা রাক্ষস আমাকে নিয়ে হাওয়ায় ভাসছে। চোখটা খোল। অলি, ভয় করে। খোল বলছি। ঘুম ঘুম চোখে অলি তাকিয়ে দেখে সে তার বরের কোলে খোলা আকাশের নিচে শুয়ে আছে। ওই চাঁদটা স্পষ্ট দেখা যাচ্ছে। জানো আদিদা, রাক্ষসটা খুব ভালো। আমাকে নিয়ে ভাসতে ভাসতে আকাশের খুব কাছে চলে এসেছে। কি?
আচ্ছা শোনো না, আমাকে ওই চারটা এনে দিবে? আবার উল্টাপাল্টা কথা শুরু। তোর বেশ রাগ করলাম। হুম। হুম। আদিত্যকে চুপ থাকতে দেখে অলি নিজেই বলে ওঠে, কেউ যদি আমাকে একটা গান শোনায় তাহলে আমার রাগ ভাঙবে, নয়তো এই রাগ কখনো ভাঙবে না। হুম। তাই নাকি? হুম। তাহলে শুরু করা যাক বইয়ের রাগ ভাঙানোর মিশন। অলি একগাল হেসে উত্তর দেয়, শুরু করো, শুরু করো। কতদিন তোমার গান শুনি না। উপরে খোলা আকাশ, ঘন কালো মেঘের মাঝে এক ফালি চাঁদ, পাশে বসা অভিমানী প্রিয়তমা ও লাল টুকটুকে বউ। রোমান্টিকতার জন্য আর কি বা লাগে। আদিত্য দুদণ্ড অলির দিকে তাকিয়ে থেকে অলির ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। চোখ দুটো আপনা আপনি বুঝে আসে কতদিনের লুকানো প্রতীক্ষার অবসান ঘটেছে বলে কথা। কিছুক্ষণ পর অপর পাশ থেকে কোনো সাড়া না পেয়ে চোখ খুলে তাকিয়ে দেখে অলি ঘুমিয়ে পড়েছে। আদিত্য হাঁ করে তাকিয়ে আছে। এরকম একটা রোমান্টিক মুহূর্তে কেউ ঘুমাতে পারে তা আদিত্যর জানা ছিল না, তাও আবার এরকম কল্পনার বাইরে। কি মেয়ে রে বাবা, এ তো কুম্ভকর্ণকেও হার মানাবে। কোথায় ভাবলাম একটু একটু। ধুর বাবা, এই জন্য বাচ্চা মানুষকে বিয়ে করতে নেই। তাও যদি হয় এরকম ঘুম কাতুরে, তাহলে তো কথাই নেই। রোমান্টিকতার 14টা বাজানোর জন্য এদের ঘুমই যথেষ্ট। কি আর করার। আদিত্য অলিকে কোলে তুলে নেয়। ঘুমের মধ্যেও অলি আদিত্যর জামাটা শক্ত করে খামছে ধরে রেখেছে। আদিত্য মুচকি হেসে ঘরের দিকে হাঁটা শুরু করে। দূরে দাঁড়িয়ে একজন তাদের গতিবিধি লক্ষ্য করছিল আর চোখের জল ফেলছিল। আমি যদি অলি হতাম, সবার কপালে আল্লাহ হয়তো সব কিছু লিখে রাখে না, তাই আমার অনেক চাওয়া অপূর্ণ থেকে যায়। সকাল সকাল ফোনের শব্দে ঘুম ভাঙে অলির। পাশে তাকিয়ে দেখে আদিত্য নেই। চোখ কসলাতে কসলাতে ফোনটা কানে ধরতেই অপর পাশ থেকে কণ্ঠটা শুনে থমকে যায়। হ্যালো তুমি? অলি, আমি তোমার সাথে দেখা করতে চাই। মানে? প্লিজ তুমি আমার সাথে দেখা করো, খুব প্রয়োজন। কিন্তু প্লিজ অলি। ধ্রুবর কথা শুনে অলি থমকে যায়। কি চায় ও? মানুষগুলো বড়ই স্বার্থপর। নিজের স্বার্থে কেউ হিংস্র মানবীর রূপ নেয়। অলি মেয়েটা বড় অসহায়। যাদেরকে কাছের লোক ভেবে বিশ্বাস করেছিল তারা সবাই শুধু ছলনা দিয়ে ভরিয়ে দিয়েছে। অহনার কাছ থেকে কি এইসব কখনো আশা করেছিল? অহনা ভালো মানুষের মধ্যে থাকে ক্ষতি করার চেষ্টায় ছিল। অলিটা সারা জীবন শুধু কষ্ট পেয়ে গেল। ধ্রুব সব স্বীকার করেছে। সে যা করেছে সব অলিকে পাওয়ার জন্য করেছে। এতে অবশ্য অহনা আর রাহেলা বেগমের হাত ছিল। একজন মা হয়ে কি করে পারলো এসব করতে? কি এমন ক্ষতি হতো যদি অলিকে আমি বিয়ে করে নিতাম? কে আটকাতে পেরেছে আমাদের মিলন? এত শত চেষ্টা করেও তো কেউ পারল না অলি আর আদিত্যকে আলাদা করতে। অলি ছিল আমার নিয়তি। জন্ম মৃত্যু বিয়ে সব আল্লাহর হাতে। তিনি নিজে অলিকে আমাকে দান করেছেন। এত বাধা বিপত্তি পেরিয়ে এক হয়েছে অলি আর আদিত্য। তাহলে এতগুলো দিন পর আবার কেন তাকে আমার থেকে কেড়ে নিচ্ছ? কথাগুলো হাসপাতালের বারান্দায় বসে ভাবছিল আদিত্য। দেখতে দেখতে তাদের জীবনের 1টা বছর পেরিয়ে গেছে। সব ভুল বোঝাবুঝি মিটে অলি আর আদিত্য এক হয়েছিল, কিন্তু শত্রুতা আর ছলনার কাছে হার মানতে হলো দুজনকে। মানুষ হার মানলেও ভালোবাসা হার মানে না। সেদিন যখন ধ্রুব জোর গলায় অহনা আর রাহেলা বেগমের নাম নিয়েছিল, তখনই আদিত্য অলির হাত ধরে বাড়ি ছেড়েছে। সংসার পেতেছিল নিজের মতো করে। এই থেকেই তো শুরু নোলক সংসারের সুখের কাহিনী। দুজন মিলে ঘরের আনাচে কানাচে বুনেছিল অসংখ্য সুখের বুনন। তারপর শুধু সুখ আর সুখ, দুজনের মাঝে অনাবিল আনন্দ। আর সেদিন যখন অলি কানে কানে এসে বলেছিল, এই চৌধুরী সাহেব, আপনি কি জানেন আপনার একজন কার্বন কপি আসছে? মানে? মানে মানে আবার কি? আদিত্য হাঁ করে তাকিয়ে আছে অলির দিকে। মেয়েটা কি বলল কিছুই মাথায় ঢুকছে না। অমন হাঁ করে তাকিয়ে কি দেখছো? এই যে এখানে দেখো, এখানে মিস্টার চৌধুরীর কার্বন কপি আসছে। আদিত্যর বুঝতে বাকি নেই অলি কি বলতে চাইছে। পৃথিবীর সব সুখ যেন কেউ তাকে উজাড় করে দিয়েছে। আনন্দে চোখে পানি চলে এসেছে। কত আনন্দ, কত সুখ। আমি পেয়েছি আমার সুখের ঠিকানা তোমার মাঝে। এই তো তুমি আমার জগৎ সংসার, এই তো তুমি আমার শেষ আশ্রয়। আদিত্যর ভাবনায় ছেদ ঘটল নার্সের ডাকে। সে তো হাসপাতালে আছে।
অতীতের পাতায় ডুব দিতে গিয়ে এতটাই গভীরে চলে গেছে যে বর্তমান নিয়ে যেন কিছু ভাবার নেই। মিস্টার চৌধুরী, আপনার টুইন বেবি হয়েছে। নার্সের হঠাৎ কথায় আদিত্য চমকে উঠল, চোখে পানি ছলছল করছে। আজকের এই দিনটা নিয়ে কত পরিকল্পনা ছিল দুজনের। মিস্টার চৌধুরী, শুনতে পাচ্ছেন? আপনার এক ছেলে আর এক মেয়ে হয়েছে। কথাগুলো বলেই নার্স তোয়ালে দিয়ে মুড়ে দুইটা বেবিকে এগিয়ে দিল। আদিত্যর পাশ থেকে অর্পাও হাত বাড়িয়ে দিল। ভাইয়ের প্রথম বাচ্চা বলে কথা। মাঝখানে ভাইয়ের সাথে বেশ মন কষাকষি হলেও সত্যি জানার পর এখন এই দুই মানুষই অলির সম্বল। অলি, আমি মরে গেলে আবার ফিরে আসবো তোর পেটে। আমাকে একটু জায়গা দিবি? আমার বড্ড শখ তোর মেয়ে হওয়ার। আমি কিন্তু তোর মতো তো ফর্সা না। এই কালো মেয়েটাকে একটু জায়গা দিবি তো তোর পেটে? তোকে না বড্ড মা লাগে। আসলে উনি পড়ে গিয়ে পেটে প্রচুর আঘাত লাগায় প্রচুর ব্লিডিং হচ্ছে, যার কারণে ওনার অবস্থা আশঙ্কাজনক। ম্যাম, আমার ওয়াইফ। কথাটা শুনেই আদিত্য চমকে উঠল। সকালবেলা আদিত্য ঘরে মোবাইলটা রেখে নিচে চলে এসেছিল। অমনি আলিও নাচতে নাচতে ফোন নিয়ে নিচে নামতে গিয়ে উবু হয়ে পড়ে যায়। তারপর অর্পা ডুকরে কেঁদে উঠল। অলির খুব শখ মেঘের ভেলায় চড়ে আকাশে যাওয়া। তবে সেদিন স্বপ্নেও তো আদিত্য অলিকে ধরেছিল, শক্ত করে ধরে রেখেছিল। অলিকে পড়তে দেয়নি, নিচে যেতে দেয়নি কোথাও, আজও যেতে দেবে না। অলির কিছু হবে না, কারণ তার খুঁটি যে এখানে বাঁধা। সবচেয়ে বড় কথা, সেদিন বন্ধন ছিল একটু, আজ বন্ধন আছে তিনটি, স্বামী আর 2 সন্তান। এদের ছেড়ে অলি কোথাও যেতে পারে না। ভালোবাসার কাছে সব হার মানতে বাধ্য, এমনকি মৃত্যুও। আদিত্য আর অলি একে অপরের নিয়তি, এদের আল্লাহ ছাড়া কেউ আলাদা করতে পারবে না। তবুও কোথাও একটা কিন্তু থেকেই যায়।